সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ঠিক আছে, সবাই আশা করি ভালো আছেন। হ্যাঁ স্যার, ভালো। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনাদের কি বলা হয়েছে কিনা, আপনাদের টার্ম ফাইনাল সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি হবে, মানে ফেব্রুয়ারি 14 তারিখ। 14 তারিখ জি স্যার। থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, আপনি অফিসিয়াল নোটিশ পেয়ে যাবেন। তো আমরা লাস্ট ক্লাসে আইপি অ্যাসাইনিং এর একটা ম্যাথ দেখছিলাম। ম্যাথটা একটু জটিল ছিল, আশা করি সেটা আপনারা সবাই বাসায় দেখে বুঝতে পেরেছেন। সমস্যা হয়নি তো কারো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নতুন টপিকসে চলে যাব। আর যদি সমস্যা হয় তাহলে আমাকে ক্লাসের লাস্টে জানাবেন। আর বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে, যদি আনইজি লাগে আপনার যে ফ্রেন্ড বুঝতে পারছে তার কাছ থেকে দেখে নিবেন। আচ্ছা, গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছিলাম। আমরা আজকে একটা টপিকস দেখব, প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি সম্পর্কে আমরা দেখব আজকে। তো প্রাইভেট আইপি দেখার আগে আমি একটা আপনাদের এক্সাম্পল দেখিয়ে নিব, তো বুঝতে সুবিধা হয়। সাপোজ ধরেন আমাদের হাতেই 10টা আইপি আছে। এখন এই 10টা আইপি আছে পাবলিক আইপি। আর পাবলিক আইপি মানে হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা এটা ইউজ করতে পারবো, এইটা ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। এখন এই 10টা আইপি থাকার ফলে কি হলো, আমরা 10 জন ইউজার 10টা আইপি ইউজ করতে পারবে। এখন আমরা চাইলাম আমরা এমন একটা টেকনিক বের করব যাতে আরো বেশি ইউজার এটা ইউজ করতে পারে। এই জন্য আমরা কি করলাম, এই 10টা পাবলিক আইপির 3টাকে আমরা প্রাইভেট করলাম। সাপোজ চিন্তা করেন যে লাস্টের যে 3টা আছে, এই 3টাকে আমরা পাবলিকলি অ্যাক্সেস দিব না। এইটাকে আমরা প্রত্যেকটা যে পাবলিক আইপি আছে ওর ওইটার সঙ্গে ইউজ করব। মানে এরকম, যদি আপনি একজন ইউজারের কাছে যাইতে চান তাহলে ফার্স্টে এই পাবলিক আইপিটা লাগবে, দেন ওই পাবলিক আইপির ভিতরে ইউজারের যে প্রাইভেট আইপি আছে এইটা আপনার জানা লাগবে। তো এইভাবে যদি আমরা সিস্টেমটা যদি করি, সেক্ষেত্রে আমাদের সুবিধাটা কি হচ্ছে একটু দেখেন। এইভাবে 3 4 5 6 সবগুলো আইপির জন্য 3টে প্রাইভেট আইপি থাকবে। তো এটা আমি লাস্টের এটা দেখিয়ে দিলাম। এক্ষেত্রে আমাদের সুবিধাটা যা হচ্ছে, যখন আমরা 10টা পাবলিক আইপি ইউজ করতেছিলাম তখন 10 জন ইউজারের বেশি ইউজ করা সম্ভব হচ্ছিল না। যখনই আমরা প্রাইভেট কিছু করলাম, কিছু আইপি কে প্রাইভেট করলাম, সেক্ষেত্রে এখন দেখেন প্রত্যেকটার জন্য 3টা, মানে 7টার জন্য 321টা। তাহলে আগে আমরা ইউজ করতে পারতাম 10 জন ইউজার, এখন ইউজ করতে পারি 21 জন ইউজার। তাহলে এই যে প্রাইভেট আইপির যে কনসেপ্টটা, এটা ইউজ করার ফলে আমাদের আইপি সংখ্যা বৃদ্ধি পাইল। এখন প্রাইভেট আইপিটা মানে অন্য পাবলিক আইপিটা যেমন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল, আপনি যে কোনো জায়গা থেকে পাবলিক আইপি লিখলে আপনার অ্যাড্রেসে আসবে, এটা কিন্তু এরকম আসবে না। আপনার জন্য একটা পাবলিক আইপি দেওয়া আছে, সেটা হতে পারে আপনার অর্গানাইজেশনের জন্য বা আপনার বিল্ডিং এর জন্য। ফার্স্টে সেই আইপিটা দিতে হবে, দেন ওখানে যে আপনি যে প্রাইভেট আইপিতে আছেন ওইটা দিতে হবে, তাহলে আপনার লোকেশনে আসবে। যেহেতু আমাদের আইপি ভার্সন 4, এখানে আইপির ল্যাকিংস আছে, এই ল্যাকিংসটা দূর করার জন্য এই কনসেপ্টটা ইউজ করা হয় প্রাইভেট আইপি। আপনারা যখন নেটওয়ার্কিং এর ল্যাবটা করবেন তখন দেখবেন প্রত্যেক ইউজারের জন্য আমরা পাবলিক আইপি অ্যাসাইন করব না, প্রাইভেট আইপির একটা রেঞ্জ আছে, সেই প্রাইভেট আইপিটা আমরা অ্যাসাইন করব। তো আমরা এক্সাম্পলটা দেখে প্রাইভেট আইপি সম্পর্কে কিছুটা আইডিয়া পাইলাম। এখন আমাদের যে রিয়েল আইপি আছে সেইগুলোর জন্য প্রাইভেট আইপি কেমন হয় আমরা দেখব। তো দেখেন এখানে 3টা ক্লাসের জন্য আমাদের এই একটা রেঞ্জ ফিক্সড করা আছে, এগুলো প্রাইভেট আইপি হিসেবে ইউজ হয়। যেমন ক্লাস এ এর জন্য 10.0.0.0, সেখান থেকে 10.255.255.255 টোটাল টু দি পাওয়ার 24 সংখ্যক। মানে এই রেঞ্জে যে আইপি গুলো আছে সবগুলাই কিন্তু প্রাইভেট আইপি। ক্লাস বি এর জন্য সেম ভাবে 172.16.0.0, এখানে 172.31।
সো আপনাদের যদি এক্সামে আসে বা এটা কিন্তু আপনাদের ভাইবা বা আপনাদের ফিউচারে জব লাইফেও দরকার হবে। সো এই যে রেঞ্জটা আছে এটা আপনারা মুখস্থ রাখবেন। সেম ভাবে ক্লাস সি এর জন্য আছে ১৯২ ১৬৮ ০০ ১৯২ ১৬৮ ২৫৫ ২৫৫। তাহলে আশা করি প্রাইভেট কনসেপ্টটা কারো বুঝতে সমস্যা হয় নাই। এখন আমাদের আরেকটা জিনিস শেখা লাগবে যে আমাদের যে প্রাইভেট এটা আছে, প্রাইভেট আইপি থেকে আমরা পাবলিক আইপি কিভাবে পাবো? সাপোজ আমার প্রাইভেট আইপি আছে ৯। এখন এখান থেকে আমার পাবলিক আইপি যে ৭ এটা আমি কিভাবে বুঝতে পারবো? এর জন্য একটা ডিভাইস বা একটা টেকনিক ইউজ করা হয় যেগুলো NAT, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এইটার কাজ হচ্ছে আমাদের যে প্রাইভেট আইপি গুলো আছে এইগুলাকে চেঞ্জ করে এই একটা পাবলিক আইপি তে কনভার্ট করে। অনেক সময় একটা হতে পারে বা একটা সেট অফ পাবলিক আইপি তে কনভার্ট করে। এই কনভার্টিং এর কাজটাই করে NAT ডিভাইস। নিচে কিছু এক্সাম্পল আছে সেটা আমরা দেখব। দেখেন এখানে আমাদের একটা প্রাইভেট যে এই যে হলুদ কালার এটা হচ্ছে ইউজার। এখন ইউজারের ভিতরে ৩ জন বা একাধিক ইউজার আছে। এখানে আমরা প্রাইভেট আইপি প্রত্যেকটা ডিভাইসের জন্য দেওয়া হয়েছে। তো আপনারা একটু এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে যে আইপি গুলো দেওয়া এগুলো কিন্তু একটাও পাবলিক আইপি না। আমরা যে রেঞ্জটা দেখলাম ১৭২ মানে এটা ক্লাস বি এর হবে। ক্লাস বি এর জন্য কি ছিল? ১৬ থেকে 31 ১৭২.১৬ ১৭২ থেকে 31 এই এর ভিতরে যেগুলো আছে সেগুলো প্রাইভেট হবে। তো এখানে যে ইউজার আছে দেখেন এখানে আছে কত? .18 দ্যাট মিনস এগুলো সবই প্রাইভেট আইপি। তো এইগুলো হচ্ছে প্রত্যেক ইউজারের প্রাইভেট আইপি আর আর এই ইউজাররা যে অর্গানাইজেশনে বা যে গ্রুপে আছে ওর জন্য একটা নেটওয়ার্ক আইডি এখানে দেওয়া আছে। আর এই টোটাল এই আইডি গুলোর এই আইপি গুলোর রেসপেক্টে একটা পাবলিক আইপি এখানে দেওয়া আছে। আর এদের মাঝে আছে ন্যাট রাউটার। এই ন্যাট যে টেকনোলজিটা এটা অনেক সময় আমরা যে রাউটার ইউজ করি ওয়াইফাই রাউটার এখানে ইমপ্লিমেন্ট করা থাকে। এক রাউটারের ভিতরে যতজন ইউজার আছে প্রত্যেকের জন্য প্রাইভেট আইপি দিয়ে থাকে এবং একটা রাউটারের জন্য অনেক সময় পাবলিক আইপি দেওয়া থাকে বা আপনারা যে আইএসপি এর কাছ থেকে নিচ্ছেন ওখানে যে শেয়ার্ড আইপি আছে ওইটা দেওয়া থাকে। তো ইন্টারনেট থেকে যখন আপনার এই ডিভাইস গুলোকে অ্যাক্সেস করা দরকার হবে সেখান থেকে একটা ডাটা এই যে লোকেশনটা আছে যে অ্যাড্রেসে আসবে। আসার শেষে যে নেট সিস্টেম সেটা এটাকে ট্রান্সলেট করে এর ভিতরে যে প্রাইভেট আইপি তে যাওয়ার দরকার সেটাতে কনভার্ট করবে। তো এই ছবিটার একটু ইলাবোরেটিভ ফর্ম নিচে আছে দেখেন। ইন্টারনেট থেকে যখন একটা ডাটা এই রিজিয়নের বা এই গ্রুপের ভিতর আসার দরকার সেখান থেকে ডেস্টিনেশন হচ্ছে 224.5.8 এইটা এখানে দেওয়া ছিল। এটা হচ্ছে এই গ্রুপ অফ ইউজারের পাবলিক আইপি। তো নেটওয়ার্ক থেকে এই ডেস্টিনেশন ডাটা আসলো। আসার শেষে এখানে যে রাউটার আছে সেইটা আবার চেঞ্জ করে যে লোকেশন সাপোজ এই জনের কাছে যাইতে চাচ্ছে সেখান থেকে এক্স্যাক্টলি যে প্রাইভেট আইপিটা আছে সেটাতে সেন্ড হবে। আবার আবার এখান থেকে যখন একটা ডাটা সেন্ড করার দরকার হবে তখন সেম ভাবে এই যে সোর্স থেকে ডাটা যাচ্ছে সেটা ফার্স্টে যে নেট যে সিস্টেমটা আছে এখানে যে রিকোয়েস্ট দিবে এবং এখান থেকে তারপরে পাবলিক আইপি তে কনভার্ট হবে। তো আশা করি আপনারা নেট টেকনোলজিটা এবং প্রাইভেট আইপির বিষয়টা বুঝতে পারছেন। তো প্রাইভেট আইপি না বুঝলে কেউ জিজ্ঞাসা করেন। তারপরে আমরা নেক্সট টপিকসে যাব। প্রাইভেট আইপি বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে ধরলাম আপনাদের কারোরই বুঝতে সমস্যা নাই বিকজ ইজি টপিকস এবং এক্সাম্পল সহকারে বুঝিয়েছি। তো নেক্সট টপিকস হচ্ছে আইপি4 অ্যাড্রেস। তো আইপি4 সম্পর্কে আমরা আগেই জেনেছি যে দুই টাইপের আইপি আছে, একটা আইপি ভার্সন 4 একটা আইপি ভার্সন 6। এখন আইপি ভার্সন 4 এর বিভিন্ন সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ডিপ্লেশন মানে শেষ হয়ে যাওয়া। আইপি ভার্সন 4 এটা শেষ হয়ে যায়। এই শেষ হয়ে যায় মানে আমরা দেখছিলাম ম্যাক্সিমাম কত সংখ্যক আইপি এটাতে বাড়ানো সম্ভব। এতজনকে অ্যাসাইন করার পরে আমরা সার্ভিস দিতে পারবো না। এজন্য আমরা দুইটা টেকনিক অলরেডি শিখে ফেলছি। একটা হচ্ছে আপনাদের এক্স্যাক্টলি পড়ানো হয় নাই যে ক্লাসলেস আইপি
স্পেসিংটা আপনাদের পড়ানো হয় নাই, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব, তবে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে। আমরা ওই যে একটা আইপি লেখার শেষে স্ল্যাশ দিয়ে যে সাবনেট মাস্কটা লিখে দিই, ওইটা হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং। সো ওই যে টেকনিকটা আছে, ওইটার মাধ্যমে আমরা হোস্ট বিট গুলাকে আরো নেটওয়ার্ক বিট হিসেবে ইউজ করে আইপির আইপির সংখ্যা বাড়ানো যায়। ওই একটা টেকনিক। আরেকটা টেকনিক আমরা দেখলাম প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি টেকনিকের মাধ্যমে এবং নেট টেকনোলজির মাধ্যমে আইপি সংখ্যা বাড়ানো যায়। কিন্তু ডে বাই ডে ইউজার সংখ্যা এত বেশি হচ্ছে যে এই দুইটা টেকনিকের মাধ্যমেও আইপি ভার্সন 4 দিয়ে সবাইকে আইপি প্রোভাইড করা সম্ভব হবে না। এর জন্য আইপি ভার্সন 4 এ আস্তে আস্তে সব ডিভাইস গুলা, নেক্সট যে ডিভাইস গুলো আসবে বা আসতেছে, সবগুলো আইপি ভার্সন 6 এর জন্য সুইটেবল করে বানানো হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম আইপি ভার্সন 4 আমাদের কেন দরকার এবং আইপি ভার্সন 6 কেন দরকার, আর আইপি ভার্সনের সমস্যা এবং সেই সমস্যা রিমুভালের জন্য যে চেষ্টাগুলো করা হয়েছে সেগুলো দিয়ে এই পর্যন্ত সার্ভিস দেওয়া হয়েছে। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না আইপি প্রোভাইড করা, এজন্য আইপি ভার্সন 6 এ মুভ করা হচ্ছে। আইপি ভার্সন 6 এইটা হচ্ছে 128 বিট লং। দেখেন এখানে ছোট একটা ম্যাথের মতো টেকনিক আছে, খুবই সহজ। তো আমাদের আইপি ভার্সন 6 টা হচ্ছে 128 বিট লং। এই 128 বিট কিভাবে লেখা হয়? আমরা আইপি ভার্সন 4 যখন দেখছিলাম তখন লেখার জন্য দুইটা নোটেশন ছিল, একটা বাইনারি একটা ডেসিমেল। ওখানে কিন্তু হেক্সাডেসিমেল এর কোনো সাপোর্ট ছিল না, হেক্সাডেসিমেল অ্যালাউড ছিল না আইপি ভার্সন 4 এর জন্য। আইপি ভার্সন 6 যখন, এখানে আমরা ইচ্ছে হলে বাইনারি ফরম্যাটেও লেখা যায় বা হেক্সাডেসিমেল ফরম্যাটেও লেখা যায়। এখানে ডেসিমেলের সাপোর্ট নাই, ডেসিমেল হতে কোনোভাবে লেখা যাবে না। তো লেখার সিস্টেমটা দেখেন, এখানে আগে যেমন আমাদের 4টা নাম্বার দিয়ে লিখতে হতো, এখানে আমাদের 8টা নাম্বার দিয়ে লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টা নাম্বার দিয়ে লিখতে হবে। আপনি যদি বাইনারিতে লেখেন তাহলে প্রত্যেকটার জন্য 8 বিট লিখতে হবে। যদি আপনার প্রিভিয়াস মানে প্রথম দিকে বিট না থাকে তাহলে 0 দিয়ে লেখা লাগবে। মানে কোনোভাবে 8 বিটের কম লেখা যাবে না। আর যদি হেক্সাডেসিমেলে লেখেন তাহলে 4টা সংখ্যা অবশ্যই দিতে হবে। হেক্সাডেসিমেলের যে 0 থেকে আ F পর্যন্ত যে ডিজিট গুলো আছে এর 4টা সংখ্যা অবশ্যই এখানে আপনার দিতে হবে। বিকজ আপনারা জানেন যে হেক্সার একটা বিটকে রিপ্রেজেন্ট করার জন্য মানে একটা ডিজিটকে রিপ্রেজেন্ট করার জন্য 4 বিট লাগে। তাহলে যদি 4টা ডিজিট নেন তাহলে 4 এ 4 এ 16 বিট হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা যদি আপনি 4টা ডিজিট হেক্সা লেখেন তাহলে 16 16 16, আর যেহেতু এরকম 8টা নাম্বার আছে 16 গুণ 8 দ্যাট মিনস 128 বিট হয়ে যাবে। বা এটাকে বলে 16 বাইট। তো আগে যেমন বাইনারিতে লেখার সময় বাইনারিতে একটা সেট শেষ হলে অন্য সেটের মাঝে ফাঁকা দিতে হয়। আর আমরা ডেসিমেল লেখার সময় দেখছিলাম মাঝে ডট নোটেশন। আর হেক্সাতে যখন লিখবো তখন আমাদের কোলন দিতে হবে। তো এই দেখেন মাঝে যেমন শূন্য নাই, মানে একটা শূন্য দিলে হতো, কিন্তু একটা শূন্য দিলে হবে না, আমাদের 4টা ডিজিটই শূন্য দিতে হবে। তো এখানে আমরা একটু অ্যাব্রিভিয়েটেড ফর্ম দেখি। যেমন আমাদের অরিজিনাল যে আইপি আছে সেটা এই যে উপরের এটা হচ্ছে অরিজিনাল আইপি। এখন এটাকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লেখা হচ্ছে যে এখানে শুধু শুধু জিরো আছে, এক্সট্রা এই জিরো গুলো আমরা দিব না। আর একটা নাম্বারের আগে যে জিরো আছে এগুলো আমরা দিব না। তাহলে এফডিসি ফুল লিখলাম, এখানে 00 বাদ দিয়ে 74, এখানে 4টা শূন্য জায়গায় একটা শূন্য, 3টা শূন্য জায়গায় একটা, আবার 4টা শূন্য জায়গায় একটা শূন্য, এখানেও একটা শূন্য লিখলাম, তারপরে যেটা সে লিখলাম। এটা হচ্ছে এক স্টেপ অ্যাব্রিভিয়েটেড। কিন্তু আমরা যদি আরো অ্যাব্রিভিয়েটেড যদি করি, যদি পাশাপাশি অনেকগুলো শূন্য যদি দেওয়া থাকে, সাপোজ এখানে 3টা শূন্য আছে, তাহলে এই শূন্যগুলোকে বাদ দিয়ে যদি 4টা শূন্য বা 5টা শূন্য থাকতো তাতে কোনো সমস্যা নাই, আমরা সেগুলোকে বাদ দিয়ে এখানে দুটো কোলন দিয়ে দিতে পারি। এই গ্যাপের ভিতরে যত শূন্য আছে সব শূন্যগুলো লেখা থাকবে। তো এর উল্টা প্রসেসও আছে। উল্টা প্রসেসটা আমরা দেখবো যে অরিজিনাল দেওয়া, সেখান থেকে আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে গেলাম, আবার অ্যাব্রিভিয়েটেড ফর্ম আছে সেখান থেকে অরিজিনালে গেলাম। তাহলে আপনাদের যদি এক্সামে আসে যে আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6 এর এদের সাইজ কত লেখেন এবং প্রত্যেকটার একটা এক্সাম্পল লেখেন। এক্সাম্পল আসলে কিন্তু আপনাদের অরিজিনাল ফর্মটা লিখতে হবে। যেমন সাপোজ এক্সাম্পল আসলে আপনাদের এই যে ফর্মটা এইটা ফুল লিখতে হবে। এখন উল্টা প্রসেসটা আমরা একটু দেখি। এই যে আপনাদের এখানে একটা আইপি দেওয়া আছে, এটা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে আইপি ভার্সন 6।
তো এটাকে বলা হলো আপনারা এর ফুল ফর্মটা লেখেন বা অরিজিনাল ফর্মটা লেখেন। তাহলে কিভাবে লিখবেন? এক স্টেপে আপনি বুঝে এক স্টেপে লিখলেই হবে। তাহলে আপনাদের বলাই আছে অরিজিনাল ফর্মে আমাদের অবশ্যই ৪ ডিজিট লেখা লাগবে। তাহলে এখানে একটা শূন্য লিখলে হবে? না। এখানে আপনার ৪ টা শূন্য লিখতে হবে। ১৫ দিছেন, ১৫ আগে দুটো শূন্য। তারপরে এখানে দুটো ডট আছে। ওকে, এই দুটো ডটের ভিতরে যে আপনার কয়টা জিরো হবে এটা বোঝার জন্য আপনার এখান থেকে গোনা লাগবে যে এখানে আসলে কয়টা নাম্বার দেওয়া আছে দেখেন। ১, ২, ৩, ৪, ৫ টা। তাহলে আমাদের নাম্বার হওয়ার কথা মোট ৮ টা। তাহলে ৫ টা আছে, মাঝে ৩ টা জিরো হবে। ওকে, সে ৩ টা জিরো, কিন্তু ৩ টা জিরো তো দিলে হবে না। প্রত্যেকটা জিরোর জন্য একটা সেট মানে ৪ টা জিরো। যে ৪ টা ৪ টা জিরো, ৪ টা জিরো, ৪ টা জিরো। ১ আছে, ১ এর আগে ৩ টা জিরো দিয়ে দিলাম। পরে ১২ এর আগে দুটা জিরো দিয়ে দিলাম। তারপরে যে সংখ্যাটা আছে এটা ফুল দিয়ে দিলাম। তো তাহলে আইপি রিলেটেড যত পড়াশোনা আছে আমাদের এই পর্যন্তই। এর বাইরে আমরা আর আইপি বিষয়ক পড়াশোনা করব না। পরে যদি সুযোগ পাই সাবনেটিংটা আপনাদের আরো ভালো করে শিখাবো। তো আজকে এই স্লাইডে যেটুকু পড়লাম এইটুকুতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলেন। তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যাব। স্যার জি বলেন। স্যার আইপি ভার্সন 6 টার একবার একটু বলবেন ক্লিয়ার হলো। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে বলবো। আচ্ছা আইপি ভার্সন 6, আচ্ছা আমি আরো ২ একজনকে একটু জিজ্ঞাসা করি। সুপ্রিয় সরকার, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি আইপি ভার্সন 6 এর সমস্যা হচ্ছে আপনার? স্যার আমি বুঝছি, মোটামুটি বুঝছি। আচ্ছা ঠিক আছে। বলেন আপনি। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি আমাকে বলবেন যে আইপি ভার্সন 6 এটার লেন্থ কত বিট? ১২৮। ১২৮। এখানে আপনার কাছে কয়টা নাম্বার বা এখানে কয়টা সেট থাকে? যেমন আইপি ভার্সন 4 এ দেখছিলাম ৪ টা সেট থাকে। এখানে ৮টা। ৮ টা সেট থাকে। প্রত্যেকটা সেটে কত বিট থাকে? প্রত্যেকের ভিতরে ৪ বিট। ৪ বিট না, ৪ টা হেক্সাডেসিমাল ডিজিট। দ্যাট মিনস ১৬ বিট করে। হ্যাঁ, ৪টা হেক্সাডেসিমাল ডিজিট। আচ্ছা, আচ্ছা। তো আপনি এখন এটা বলেন যে জি আইপি স্যার। ভার্সন যে 6, হ্যাঁ, আইপি ভার্সন 6 এটাকে কয়টা নোটেশনে রিপ্রেজেন্ট করা যায়? যেমন আমি আপনাকে একটু বলে দিই, আইপি ভার্সন 4 এ দেখছিলাম একটা তো বাইনারিতে, একটা যেত ডেসিমেলে। তো এখানে এরকম হুম। কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায় আইপি ভার্সন 6 কে? এখানেও তো ২টা দেখলাম। হ্যাঁ, ২ টা বাইনারি দেখছি আর হচ্ছে হেক্সাডেসিমাল দেখছি। হেক্সাডেসিমাল দেখছি। ওকে ঠিক আছে। তাহলে আপনাদের যাদের একটু আইপি ভার্সন 6 এ প্রবলেম আছে সেটা তো বলবোই। আর কারো কি প্রাইভেট আইপি সম্পর্কে সমস্যা আছে? আচ্ছা নুসরাত পিঙ্কি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি প্রাইভেট আইপি এই জিনিসটা বুঝতে পারছেন? না স্যার, আমি এটা বলতে যাচ্ছিলাম স্যার। আমার একটু প্রাইভেট আইপিটা স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা প্রাইভেট আইপি বুঝেননি। ওকে। তো দেখি আমি আরো ২ একজনের কাছে একটু শুনে নিই। আচ্ছা ইয়াসিন মোল্লা, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার এই ২ টা টপিকস এর কোনটা কি সমস্যা আছে? স্যার প্রাইভেট আইপিটা কিছুটা বুঝেছি, কিছুটা বুঝিনি। আর IPv6 টা পুরোটাই বুঝেছি। আর এটা ভিডিও দেখলে আশা করি পুরোটা বুঝে যাব। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাদের যেহেতু সবার টুকটাক সমস্যা আছে, প্রাইভেট আইপির কোথায় আপনি বোঝেননি একটু একটু যদি বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো আমার। স্যার শুরু থেকে একটু বলেন স্যার, শুরু আমি থেকে মিস আচ্ছা। করছি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে যাদের সমস্যা থাকে আমি টপিকস গুলো আরেকবার শর্টে রিভিউ করতেছি। আচ্ছা দেখেন, সাপোজ আমি যে এক্সাম্পলটা আপনাদের দিচ্ছিলাম যে আমাদের হাতে ১০ টা আইপি আছে। ১০ যে আইপি আছে এই সবগুলো হচ্ছে পাবলিক আইপি। পাবলিক আইপি থাকার মানে আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে এই অ্যাড্রেস লিখলে অ্যাক্সেস নিতে পারবেন। তো এই ১০ টা আইপি আছে, দ্যাট মিনস আপনি মেক্সিমাম ১০ জন ইউজারকে ১০ টা আইপি দিতে পারবেন। তাহলে এখন আপনি একটা টেকনিক খুঁজতেছেন যে যে কিভাবে এই আইপি সংখ্যা ১০ টা বাট আমি ইউজার সংখ্যা বাড়াবো। এর জন্য একটা টেকনিক হচ্ছে আপনি এখান থেকে ৩ জন ৩ টা আইপি না, যেকোনো সংখ্যক আইপি আপনি পাবলিক আইপি কে কি করলেন, প্রাইভেট আইপিতে কনভার্ট করলেন। প্রাইভেট আইপি মানে যেটার অ্যাক্সেস গ্লোবালি পাওয়া যাবে না, অনলি একটা অর্গানাইজেশনের ভিতরে পাওয়া যাবে। সাপোজ ধরেন যে এই যে ৩ টা আইপি আছে, ৩ টা আইপি কে আমরা পাবলিক থেকে বাদ দিলাম। এখন দিয়ে এই ৩ টা আইপি কে আমরা প্রত্যেকটা
পাবলিক আইপির সঙ্গে অ্যাটাচড করলাম। সাপোজ আপনি যদি পাবলিক আইপি 1 লিখে দেন 8 লেখেন তাহলে একজন ডিফারেন্ট ইউজার হবে। 2 লিখে যদি 8 লেখেন তাহলে আলাদা আরেকজন ডিফারেন্ট ইউজার হবে। তার মানে এইটা হচ্ছে আমরা একটা পাবলিক আইপির ভিতরে আসলাম যেহেতু, সো এইটা হচ্ছে আপনি বাইরে থেকে গ্লোবালি আর এই আইপি গুলোর অ্যাক্সেস পাবেন না। এটা পাইতে গেলে ফার্স্ট ওই পাবলিক আইপি তে যাওয়া লাগবে, দেন আপনার এই ইউজারের কাছে যাইতে হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা পাবলিক আইপির সঙ্গে এই 3টা আইপি আমরা প্রাইভেটলি ইউজ করলাম। তাহলে দেখেন আমরা এখন একটা পাবলিক আইপির জন্য কয়জন ইউজার পাচ্ছি? 3 জন। তাহলে 7টার জন্য পাচ্ছি 21 জন ইউজার। আর আমরা প্রিভিয়াসলি যখন 10টা আইপি ছিল তখন অনলি ছিল 10 জন ইউজার। তাহলে আমরা কিন্তু একটা টেকনিক পেয়ে গেলাম যার মাধ্যমে আমাদের আইপি সংখ্যা সেম আছে, বাট আমরা বেশি লোককে ইউজ করতে দিতে পারতেছি। তো এটাই হচ্ছে আমাদের প্রাইভেট আইপির বেসিক কনসেপ্ট। আমরা এখানে তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। এখন দেখি যে রিয়ালিস্টিক ভাবে আমাদের যে আইপি ভার্সন 4 আছে সেটা কোনগুলোকে প্রাইভেট আইপি হিসেবে ইউজ করা হয়। এটা দেখেন ক্লাস A এর জন্য একটা রেঞ্জ দেওয়া আছে 10.3.0 থেকে 10.255.255। দ্যাট মিন্স এই রেঞ্জের ভিতরে যত আইপি গুলো আছে সেগুলো প্রাইভেট আইপি হিসেবে ইউজ করা হয়। এবং টোটাল কত সংখ্যা কিন্তু দেওয়া আছে 2 টু দি পাওয়ার 24। এবং ক্লাস B এর জন্য এরকম একটা রেঞ্জ দেওয়া আছে দেখেন 172 থেকে 172 31। এইভাবে ক্লাস C এর জন্য একটা রেঞ্জ দেওয়া আছে। তো আমাদের এইগুলো হচ্ছে আমাদের প্রাইভেট, এই ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে পাবলিক আইপি। তো পাবলিক আইপির আইপি ফার্স্টে থাকবে, দেন পাবলিক আইপির ভিতরে এসে প্রাইভেটলি আমরা এই আইপি গুলো ইউজ করব। এগুলোকে গ্লোবালি এখন আর অ্যাক্সেস করা যাবে না। সো দেখেন এখানে একটা প্রাইভেট আর পাবলিক একটা কনভার্সনের দরকার আছে। এই কনভার্সনের কাজটা করেছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমরা একটা এক্সাম্পলে দেখি। সাপোজ ধরেন এই যেখানে একটা অর্গানাইজেশন আছে বা একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর ভিতরে যে আইপি গুলো ইউজ হবে এগুলো সবই হচ্ছে প্রাইভেট আইপি। 172.18 এইটা অলরেডি আমরা আগে দেখে আসছি যে 172.16 থেকে 172.31 এই পর্যন্ত ছিল প্রাইভেট আইপিতে। তাহলে আমরা এই অর্গানাইজেশনে 172.18 এই যে আইপিটা ইউজ করলাম। এখানে যতজন ইউজার আছে সবাইকে প্রাইভেট আইপি দিলাম। তো এদের জন্য একটা নেটওয়ার্ক আইডি আছে, এদের জন্য যে নেটওয়ার্ক আইডিটা আছে এটাও কিন্তু প্রাইভেট আইপি। আর এদের সঙ্গে একটা নেট ডিভাইস কানেক্টেড আছে। এই অনেক সময় আমরা যে রাউটার ইউজ করি ওর ভিতরে ওই নেট টেকনিকটা ইমপ্লিমেন্ট করা থাকে। আর এতগুলো ইউজারের জন্য একটা মাত্র পাবলিক আইপি দেওয়া আছে। সো এর ভিতরে কাউকে অ্যাক্সেস করতে গেলে আমাদের যে গ্লোবাল নেটওয়ার্ক সেখান থেকে এই পাবলিক আইপি থ্রুতে আসা লাগবে। দেন এখানে যে নেট ডিভাইস আছে সে এইটা থেকে কোন একটা টেকনিকের মাধ্যমে কোন প্রাইভেটের কাছে যাবে সেটা ক্যালকুলেট করে এখান থেকে তার কাছে যাবে। তাহলে আমাদের দেখা গেল একটা আইপির ভিতরে আমরা যেমন দেখছিলাম 1 থেকে 7 এর জন্য প্রত্যেকটার জন্য যেমন 8, 9, 10 আইপি গুলো দিতে পারছিলাম, সেরকম এই যে আইপি গুলো আছে এই আইপি গুলো আমরা অন্যান্য পাবলিক আইপির জন্য প্রাইভেট আইপি হিসেবে ইউজ করতে পারবো। যার ফলে আমাদের আইপি সংখ্যা লিমিটেড হলেও ইউজার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। তো আশা করি প্রাইভেট আইপিটা আপনারা বুঝতে পারছেন। তারপর আরেকটু বলছিলাম সেটা একটু বলে রাখি যে তাহলে আমাদের যে আইপি ভার্সন 4 আছে সেই আইপি ভার্সন 4 এর ইউজার সংখ্যা বাড়ানোর জন্য আমরা সাবনেটিং করতে পারি। সাবনেটিংটার কিছু কনসেপ্ট আপনারা গত ক্লাসে আইপি অ্যাসাইনিং এ দেখছেন। আর একটা হচ্ছে আমরা এই প্রাইভেট নেটওয়ার্ক, এই দুটো ইউজের মাধ্যমে আইপি সংখ্যা সেম থাকলেও আমরা ইউজার সংখ্যা বেশি করা যায়। কিন্তু এর ফলেও ইউজার এত বেশি হয়েছে যে আইপি ভার্সন 4 দিয়ে সবাইকে আইপি প্রোভাইড করা সম্ভব না। এজন্য আমরা আইপি ভার্সন 6 এ চলে আসছি। তাহলে আশা করি কারো প্রাইভেট আইপিতে সমস্যা থাকলে সেটা সলভ হয়ে গিয়েছে। এখন আমি আইপি ভার্সন 6 সম্পর্কে একটু শর্টে বলে দেই। আচ্ছা, আমরা আইপি ভার্সন 6 এ কেন আসলাম এটা বুঝতে পারছেন। যেহেতু আমাদের আইপি ভার্সন 4 এর আইপি গুলো শেষ হয়ে যাচ্ছে, নতুন ইউজার হলে আমরা নতুন ডিভাইস হলে তারকে আইপি দেওয়া সম্ভব হবে না, এজন্য আমরা আইপি ভার্সন 6 এ আসছি। এবং 6 এর সাইজ হচ্ছে 128 বিট। আইপি ভার্সন 4 এ যেমন ছিল 32 বিট, এটা হচ্ছে 128 বিট। তাহলে 2 টু দি পাওয়ার 128 দিলে যে কত সংখ্যা হয় সেটা আপনারা দিয়ে দেখবেন। এত বেশি সংখ্যা হয়, এটা মানে এটা ইউজেবল ডিভাইস হতে আমাদের দেখা গেল আরো 100 বা 200 বছর বা তার থেকে বেশি লাগবে। জন্য আমরা আপাতত সেফ আছি যে যদি আমরা আইপি ভার্সন 6 ইউজ করি তাহলে আমাদের আইপি ডিপ্লেশন মানে আইপি ফুরাই যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো আপনার এই আইপি ভার্সন 6 এটা লেখার সিস্টেমটা হচ্ছে আমাদের 8টা সেটে বিভক্ত করে লিখতে হবে। আমরা আগে যেমন আইপি ভার্সন 4 এ দেখছিলাম
ওর জন্য সেট হয়তো 4টা, এখানে হচ্ছে 8টা সেট হবে এবং প্রত্যেকটা সেটে আমাদের থাকবে 16 বিট, প্রত্যেকটা সেটে আমাদের হবে 16 বিট করে। আগেরটার সাথে এখানে কিন্তু ডিফারেন্স আছে। তো দেখেন এখানে প্রত্যেকটাতে হবে 16 বিট করে, তাহলে এইটাকে লেখা যায় দুইটা ওয়েতে, একটা হচ্ছে বাইনারি ওয়ে আর একটা বাইনারি নোটেশন, একটা হেক্সাডেসিমাল নোটেশন। যদি বাইনারি নোটেশনে আপনি লেখেন তাহলে 16 বিট লেখা লাগবে, 16 বিট লিখে একটু স্পেস, আবার 16 বিট, আবার 16 বিট, এইভাবে 8 বার 16 বিট লিখতে হবে। আপনি যদি 16 গুণ 8 দেন তাহলে মোট 128 বিট হবে। এটা হচ্ছে বাইনারিতে লেখার সিস্টেম। আর যদি হেক্সাডেসিমালে লেখেন তাহলে হেক্সার 4টা ডিজিট লেখা লাগবে। হেক্সার একটা ডিজিটকে রিপ্রেজেন্ট করার জন্য দরকার হয় বাইনারির 4 বিট। তাহলে যদি 4টা ডিজিট যদি হয় তাহলে 4 এ 16 বিট হয়ে যাবে। তাহলে 16 বিট, প্রত্যেকটা 16 বিট হলো 8 গুণ 16, দ্যাট মিনস 128 বিট হবে, কোনো সমস্যা নাই। আর হেক্সাতে লিখলে প্রত্যেকটা সেটের মাঝে আমাদের ক্লোন দিতে হবে। বাইনারিতে লিখলে স্পেস দিতে হয় আর হেক্সাতে লিখলে ক্লোন দিতে হয়। তাহলে আপনাকে যেটা বললাম, আপনাদের যদি এক্সাম্পল দিতে বলা হয় যে আইপি ভার্সন 6 এর এক্সাম্পল দেন, আপনারা কিন্তু ভুলেও বাইনারিতে লিখতে যাবেন না। তাহলে কিন্তু 128 বিটই ফুল লেখা লাগবে আপনাদের। যেহেতু এখানে 16 বিট স্পেস 16 বিট, এইভাবে 8টা সেটে যখন লিখবেন 128টা সংখ্যা মানে 01 লিখতে হবে। তাতে করে টাইম কনজিউমিং। ওর থেকে আপনারা যে হেক্সা যে ফর্মটা আছে এই ফর্মটা লিখবেন এবং লেখার সময় সবসময় অরিজিনাল ভার্সনটা লিখবেন, মানে যেন প্রত্যেকটা সেটের ভিতরে 4টা ডিজিট থাকেই থাকে। এই যে সাপোজ এখানে 74, তাহলে এখানে তো 2টা বিট, তাহলে আগে 2টা শূন্য দিয়ে দিবেন। যদি কোথাও একটা শূন্য হয় তাহলে সেখানে 4টা শূন্য দিয়ে দিবেন। এটার উপর কোনো রেস্ট্রিকশন নাই যে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো আইপি লিখতে পারেন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের আইপি ভার্সন 6 লেখার সিস্টেমটা। আর এখানে কনভার্সনের দুটো বিষয় ছিল, তো সেটা আমরা দেখে ফেলি। তো এটা হচ্ছে আমাদের একটা মেইন বা অরিজিনাল আইপি ভার্সন 6 অ্যাড্রেস দেওয়া আছে। এইটা আসলে অনেক বড়, তো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ইউজ করতে গেলে ছোট করে লিখতে হয়। তো ছোট করে ওয়েটা হচ্ছে, প্রথমে আগে যে জিরো গুলো আছে, যদি জিরোটা মিনিংলেস হয়, যেমন 74 আগে 00 দেওয়ার, এটা অরিজিনালে দরকার আছে, অ্যাব্রিভিয়েটে দরকার নাই, তাহলে আমরা সেই জিরো গুলো বাদ দিয়ে দিলাম। আর কোথাও যদি শুধু 4টা জিরো থাকে তার পরিবর্তে একটা জিরো লিখে দিলাম। ওকে, এটা হলো একটা স্টেপ অ্যাব্রিভিয়েটেড। এখন আরো অ্যাব্রিভিয়েট করা যায়। যে পাশাপাশি একের বেশি জিরো যদি থাকে তাহলে আমরা সেই জিরো গুলোকে বাদ দিয়ে সেখানে শুধু 2টা কোলন লিখে দিতে পারি। যদি এখানে 2টা থাকতো তাহলেও 2টো কোলন লিখলে হতো, 3টা থাকলে 2টো কোলন, 4টা থাকলে 2টো কোলন, 5টা থাকলে 2টো কোলন দিলে হতো। আর বাদ বাকি যে সংখ্যাগুলো আছে সাইডে কোলন দিয়ে দিয়ে লিখতে হতো। ওকে, এখন আমাদের এর উল্টা প্রসেসও করার দরকার হয় কিন্তু, যে অ্যাব্রিভিয়েটেড ফর্ম থেকে মেইন ফর্মে ফিরে যাওয়া। আচ্ছা, এইটা হচ্ছে সহজ, এটা আপনাদের এক স্টেপে করলেই হবে। সাপোজ এই যে অ্যাব্রিভিয়েটেড একটা ফর্ম এখানে দেওয়া আছে, তো আপনারা সবাই জানেন আইপি ভার্সন 6 লিখলে সেট হবে 8টা। এখানে কি 8টা সেট আছে? দেখলাম আমরা 1 2 1টা 2টা 3টা 4টা 5টা, না এখানে 5টা সেট আছে। তাহলে 3টা সেট যে নাই, তাহলে অবশ্যই এখানে যে ডাবল কোলন এর মাধ্যমে আমাদের 3টা জিরো দিতে হবে। সেই 3টা জিরো তো আমরা দিবই, সঙ্গে প্রত্যেকটা যাতে 4টা ডিজিট হয় এই ব্যবস্থাটা আমরা করব। এই যে জিরো আছে, তাহলে আমরা এই জিরোর পরিবর্তে 4টা জিরো দিলাম, 15 এর পরিবর্তে 0015। আর এখানে যে 3টা জিরো দিতে হবে, 3টা জিরোতে কোলনের ভিতরে আমরা দিলাম, সাথে 4 ডিজিট করে ফুল করে দিলাম। এই যে 4টা জিরো 4টা জিরো 4টা জিরো। আর এখানে 1 2 আছে, এর আগে আমরা 00 দিয়ে দিলাম। এখানে 1 আছে, 1 এর আগেও 3টা জিরো দিয়ে দিলাম, পরেরটা যা আছে সেটা দিয়ে দিলাম। এখন কি কারো আইপি ভার্সন 6 বা প্রাইভেট আইপি বুঝতে অসুবিধা আছে আর? স্যার ঠিক আছে, আপনাদের শেষ, এরপরে সমস্যা আপনার ক্লাসটা দেখবেন, তারপরে যদি না বুঝেন সমস্যা নেক্সট ক্লাসে বলবেন। আমি তাহলে আপনাদের নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি।
আপনারা কি নতুন স্লাইডটা দেখতে পাচ্ছেন? চ্যাপ্টার 30 হ্যাঁ স্যার ক্রিপ্টোগ্রাফি। দেখা যাচ্ছে। আচ্ছা, তো ক্রিপ্টোগ্রাফি বোঝার আগে আচ্ছা দেখেন, আমি যদি আপনার এখানে লিখতে হয় তো ভুল হতে পারে, দাঁড়ান একটু আমি চেক করে নিই। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি যদি আপনাদেরকে বলি, শুধু এইটুকু বললাম যে একটা ওয়ার্ড বললাম ডিসিপিআইএনসি, তো এটা দেখলে কি আপনারা কিছু বুঝবেন যে এটার কি আসলে কোনো মিনিং আছে? না স্যার। না, নাই। তো আমরা অধ্যায়টার নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তো ক্রিপ্টোগ্রাফি ওয়ার্ডটার সঙ্গে আপনারা আগে থেকে পরিচিত হতে পারেন, বা সহজ কথা এটা হচ্ছে মানে আমরা অরিজিনাল মেসেজ না দিয়ে একটা সংকেত সেন্ড করব। এটা হচ্ছে এই রিলেটেড একটা চ্যাপ্টার, যাতে করে আমাদের অরিজিনাল মেসেজটা হিডেন অবস্থায় থাকে। আমরা একটা সংকেতের মাধ্যমে অনেক সময় দেখা যায় না, গোপন কোনো মেসেজ সেন্ড করার জন্য আমরা অনেক সময় কোডিং এর সহায়তা নেই। যে সাপোজ আপনার দুইজন ফ্রেন্ডের ভিতরে সাইডে ফ্রেন্ডে না বুঝতে পারে, আগে থেকে আপনার কিছু বলে রাখলেন যে আমি এইটা দেখানো মানে এর মিনিংটা এরকম। বিষয়টা হচ্ছে অনেকটা ওই টাইপের। আমি যদি এই মেসেজটা দিই তাহলে আপনার কিছুই বুঝবেন না, কিন্তু আমি যদি বলি এটা মানে হচ্ছে বাংলা, তাহলে কিন্তু আপনারা সবাই বুঝবেন। তো বাংলার সাথে এর কি সম্পর্ক? আমি এখানে কি করছি, প্রত্যেকটা লেটারকে আমি 2 লেটার পরে পরে লিখে দিছি। কারণ বি এর 2 লেটার পরে হচ্ছে বি, সি, ডি, এ 2 লেটার পরে হচ্ছে সি। তো আপনাকে যদি আমি আগে থেকে বলে দিই আমি কিন্তু 2 লেটার সামনে আগায় লিখছি, তাহলে আপনি মেসেজটা পাইলে 2 লেটার পিছায় নিলেই আপনি অরিজিনাল মেসেজটা পড়তে পারবেন। তো এইটা করার কারণ হচ্ছে আমাদের প্রাইভেসি বা সিকিউরিটি ইস্যুতে, যাতে করে আমাদের মেসেজটা কারো হাতে গেলেও সে বুঝতে না পারে আসলে যে আমরা কি লিখছি বা আমাদের অরিজিনাল মেসেজটা কি ছিল। তো আমরা ক্রিপ্টোগ্রাফি অধ্যায়টাতে এইটাই মূলত দেখবো যে আমরা যে কমিউনিকেশন করি তখন যে আমাদের যে ডাটা ট্রান্সফার হইতেছে সবসময় এরকম এনকোডেড অবস্থাতে সেন্ড হয়। এনকোডেড মানে বা এনক্রিপ্টেড মানে হচ্ছে অরিজিনাল মেসেজটাকে চেঞ্জ করে অন্য একটা ফরম্যাটে নিয়ে যাওয়া, যেটা নরমালি দেখলে কেউ বুঝবে না। এটাকে বলা হয় এনক্রিপ্টেড ফর্ম বা কোডেড ফর্ম। আচ্ছা, আমরা এখানে ডেফিনেশনটা কিভাবে দেওয়া আছে একটু পড়ি। ক্রিপ্টোগ্রাফি, এ ওয়ার্ড উইথ গ্রিক অরিজিনস, মিনস সিক্রেট রাইটিং। ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে সিক্রেট রাইটিং। However, we use the term to refer to the science and art of transforming messages to make them secure and immune to attackers. মানে যাতে করে অ্যাটাকারদের কাছে এটা পৌঁছালে কোনোভাবেই তারা এটা বুঝতে না পারে বা এটাকে চেঞ্জ করতে না পারে। তো টেকনিকটা একটু ছবিতে দেখেন, ক্লিয়ার করা আছে। একজন সেন্ডার, একজন রিসিভার। দ্যাট মিনস এটা এমনও হতে পারে যে আমি এখানে কথা বলতেছি, দ্যাট মিনস আমি সেন্ডার, আপনার রিসিভার। তো আমি যে টেক্সট বা মেসেজটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে প্লেইন টেক্সট, মানে অরিজিনাল যে টেক্সট, অরিজিনাল যে টেক্সটটা যেটা সেন্ড করা হবে সেটা হচ্ছে প্লেইন টেক্সট। সেইটা এনক্রিপশন হচ্ছে যে প্রসেসে আমরা আমাদের অরিজিনাল মেসেজটাকে এনকোডেড করলাম, এই প্রসেসটাকে বলা হয় এনক্রিপশন। সো এনক্রিপশন প্রসেসের ভিতর দিয়ে প্লেন টেক্সটটা গেল, যাওয়ার শেষে সে হয়ে গেল সাইফার টেক্সট। সাইফার টেক্সট মানে মেসেজের যে কোডেড ফর্ম, যেটা আপনাদের আমি দেখালাম যে এইটা ছিল বাংলা, এখান থেকে এইটা হয়ে গেছে, এইটাকে বলে সাইফার টেক্সট। যখনই কোডেড ফর্ম হয়ে যাবে তখন সেটা বলে সাইফার টেক্সট। তাহলে যখন এই ট্রান্সমিশনটা হলো সাইফার টেক্সটের ট্রান্সমিশন হলো। এখানে আবার ডিক্রিপশন প্রসেস আছে। তাহলে আমরা যদি বিষয়টাকে আরো এটার সঙ্গে মিলাই দেখি তাহলে দেখেন বিষয়টা এমন হয় যে আমরা এখান থেকে লিখলাম বাংলা, সেটা যখন এনক্রিপশন প্রসেসের ভিতরে হয়ে গেল এইটা হচ্ছে মিডিয়ামের মধ্য দিয়ে ট্রান্সমিট হলো।
হওয়ার শেষে রিসিভার এন্ডে আবার ডিক্রিপশন প্রসেসের মাধ্যমে চলে আসবে বাংলা। এখান থেকে আমরা বাংলাকে সেন্ড করলাম এনক্রিপশন প্রসেসের মাধ্যমে, যে কোডেড ফর্মটা দেখলাম সেটা হলো, আবার ডিক্রিপ্টেড হয়ে এটা আবার বাংলায় কনভার্ট হলো, দিয়ে রিসিভারের কাছে পৌঁছালো। এটাতে সুবিধা হলো মাঝে যদি কেউ সাপোজ এমনও হতে পারে যে তোমরা কমিউনিকেশন করতেছি, আমরা জুম অ্যাপটা ইউজ করতেছি, এদের যে অথরিটি আছে তারাও যদি মাঝে এইটাকে যদি দেখতে চায় তারাও দেখতে পারবে না, বিকজ এটা এনক্রিপ্টেড ফর্মে আছে। সো ডাটা লিক হওয়ার সম্ভাবনা এখানে কম। এইটাই হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফির বেসিক। তো এখানে কিছু বেসিক টার্মিনোলজি আছে, সেগুলো আমাদের দেখতে হবে। প্লেন টেক্সট এন্ড সাইফার টেক্সট, আচ্ছা এটা আমি অলরেডি বলেছি, আমি আরেকবার বলি। প্লেন টেক্সট হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজ, যেটা যেটা একদম সেন্ডার প্রডিউস করলো সেন্ড করার জন্য, সেটা হচ্ছে প্লেন টেক্সট। আর সাইফার টেক্সট হচ্ছে এনকোডেড মেসেজ, যে এনকোডেড মেসেজটা আছে সেটা হচ্ছে সাইফার টেক্সট। সাইফার টেক্সট, তাহলে কেউ একটু বলেন তো দেখি, আমাদের এই যে উদাহরণটা দেখলাম, এখানে আমাদের এখানে কোনটা হচ্ছে প্লেন টেক্সট আর কোনটা সাইফার টেক্সট? স্যার বাংলাটা একদম হচ্ছে ফার্স্ট বাংলাটা হচ্ছে একদম ফার্স্টেরটা হচ্ছে প্লেন টেক্সট, আর হচ্ছে মাঝে যেটা হচ্ছে এনক্রিপ্টেড হইছে। হ্যাঁ হ্যাঁ, এটা সাইফার টেক্সট। আবার আমরা এটাকে ডিক্রিপ্ট করার শেষে আবার প্লেন টেক্সটটা পেয়ে যাই। তাহলে আমি আর ওখানে আর কি লেখা আছে বুঝাইতে গেলাম না, আপনারা বুঝতে পারছেন। সাইফার, সাইফার মানে আমাদের যে অ্যালগরিদম আছে সেইটাকে বোঝায়, কোন অ্যালগরিদম ইউজ করার মাধ্যমে। তাহলে আপনি যদি সাপোজ এই বাংলাকে ডিসিপিআইএন সেটাই কনভার্ট করার জন্য একটা অ্যালগরিদম ডিজাইন করেন, যে এক্স্যাক্টলি এরকমই হবে তা না, আপনি নিজে কোনো অন্য কিছু ডিজাইন করলেন, তাহলে সেটা হয়ে যাবে সাইফার। সাইফার মানে হচ্ছে একটা অ্যালগরিদম। এখানে কি আছে, অনেক কিছু লেখা আছে, তাহলে বেসিকটা বুঝতে পারছেন। আর এখানকার লেখাটা একটু দেখি আমরা। উই রেফার টু এনক্রিপশন এন্ড ডিক্রিপশন অ্যালগরিদমস এট সাইফার। আচ্ছা, শুধু এনক্রিপশন অ্যালগরিদম না, আমরা যে প্রসেসে বাংলা থেকে এটা পাইলাম আবার এইটা থেকেও অরিজিনালটা পাইলাম, এই দুইটার জন্য যে অ্যালগরিদম ইউজ করা হয় তাকে বলা হয় সাইফার। তো যখন আমরা অরিজিনাল মেসেজ থেকে সাইফার ফর্মটা পাবো, তার যে প্রসেস এটা হলো এনক্রিপশন, আর সাইফার সাইফার টেক্সট থেকে original message পাওয়ার process হচ্ছে decryption. The term cipher is also used to refer to different categories of algorithms in cryptography. It is not to say that every sender receiver pair needs their every one unique cipher for a secure communication. On the contrary, one cipher can serve millions of communicating pairs. আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে সবসময় একই টাইপের যে সাইফার অ্যালগরিদম ইউজ করা হবে এমন না, আবার এর জন্য যেটা একদম সেমটা যে এখানে ইউজ করা হবে এমন না, অ্যালগরিদমে চেঞ্জ হতে পারে এবং একটা অ্যালগরিদম দিয়ে অনেকজনকে সার্ভ করা যায়। এখন আসি আমরা হচ্ছে কি, তো আচ্ছা এখান থেকে কি বোঝার আগে আমরা নিজেরা একটু বুঝি, যে আমরা এখান থেকে যে এটাতে আসলাম, এখানে একটা আমাদের সুইচিং এলিমেন্ট আছে। সুইচিং এলিমেন্ট মানে একটা মেইন একটা এলিমেন্ট আছে যে জিনিসের উপরে ডিপেন্ড করে আমরা আমরা এই ট্রান্সফরমেশনটা করছি। এখানে সুইচিং এলিমেন্ট বা এখানে আমরা কি এলিমেন্ট হিসেবে বলতে পারি, তিন না সরি 2, আমরা প্রত্যেকটা লেটারের পরবর্তী লেটারটা আমরা নিয়েছি, দ্যাট মিন্স এখানে আমাদের সুইচিং এলিমেন্ট বা কি এলিমেন্ট হিসেবে কাজ করছে 2। আমাদের যে এনক্রিপশন অ্যালগরিদম আছে সেটা হচ্ছে এই 2 ভ্যালুর উপরে অপারেট করে। অরিজিনাল মেসেজটা নিল, দেন যে আমাদের কি ভ্যালু 2 এইটার উপরে অপারেট করে আমাদেরকে একটা সাইফার টেক্সট তৈরি করে। আবার যখন আমরা ডিক্রিপশন করতে যাচ্ছি তখনও আমাদের কিন্তু 2 ঘর, এটা যেমন এগিয়ে গেছিলাম এটা আবার পিছিয়ে যাইতে হচ্ছে। আমাদের যে ডিক্রিপশন অ্যালগরিদম সে এই সাইফার টেক্সটটা নিল, সঙ্গে যে কি ভ্যালু আছে এই দুটো নিয়ে অপারেট করে আমাদের অরিজিনাল টেক্সটটা তৈরি করে দিল। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে হচ্ছে কি ভ্যালুটা হচ্ছে আমাদের সেই সুইচিং এলিমেন্ট, যেটা এখানে মুখ্য ভূমিকা পালন করে, যার উপরে বেস করে কনভার্সনটা হয়। এখানে আরো একটু ক্লিয়ার করা আছে, কি is a number or set of numbers that the cipher as an algorithm operates on, যার উপরে সাইফার বা অ্যালগরিদমটা কাজ করে। টু এনক্রিপ্ট আ মেসেজ, এটা শুধু এনক্রিপ্ট না